পাকিস্তানের দিক থেকে যুদ্ধটা শুরু করা হলো, কিন্তু আমাদের দিক ঠিক। থেকে শুরু করা হয়নি। ওইখানে ওরা আপ্রাণ চেষ্টা করেছিল কি ওয়েস্টার্ন সেক্টরে পুরো মানে ইন্ডিয়ান আর্মিকে ডিস্ট্র্যাক্ট করে দিয়ে ওদিকে যদি আমাদের মাথাটা ঘুরিয়ে দেয়, তাইলে যে প্রেশারটা আমরা বিল্ড আপ করছিলাম ইস্ট পাকিস্তানে, ওইটা হয়তো ইজ করবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ উই সাকসিডেড অন বোথ ফ্রন্টস। ওদের গ্রাউন্ড ফোর্সেস ইনিশিয়ালি ছাম সেক্টরে দে হ্যাড ম্যানেজ টু পেনিট্রেট সাম ডিস্টেন্সেস, কিন্তু ওটাকে স্টেবিলাইজ করে দেওয়া হলো। কাউন্টার পোস্ট হলো ডিউরিং ইন দি পাঞ্জাব এরিয়া, ইন অ্যান্ড ইন দি ডেজার্টস অলসো। আমাদের প্যারা কমান্ডোজ আর একটা স্পেশাল ফোর্স একদম ডেজার্টে অনেক প্রায় 70 কিলোমিটার ভেতরে ঢুকে গেছিল। যেই শেষ হয়ে গেল, মেজর ফোর্সেস ওখান থেকে আমরা চট করে বের করে এসে উইদিন আ ম্যাটার অফ উইকস আমরা ডিপ্লয় করে ফেলেছিলাম আবার ইস্টার্ন ওয়েস্টার্ন সেক্টরে। করাচি নেভাল পোর্টটাকে তো আমরা ট্রেমেন্ডাসলি ড্যামেজ করে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আফটার দ্য ওয়ার লোকেরা বলে থাকে কি 3 উইক 4 উইক অব্দি নাকি হু হু করে মানে ওখানে আগুন জ্বলছিল। ওরা দে হ্যাড বিন এবল টু টেক কেয়ার অফ দি ডেব্রি অ্যান্ড রিফিউজ দ্যাট হ্যাড টেকেন প্লেস। 1,500 কিলোমিটারে ডিভাইডেড দুটো মানে সাবসেক্টরস, এক দেশ বলছে নিজেকে। আর যখন কি যুদ্ধের সময় এয়ার স্পেস মেনটেন করতে পারবে না, কোস্টের থেকে ঘুরে যেতে হবে, এটা আনন্যাচুরাল জিওগ্রাফিক্যাল এন্টিটি ছিল পাকিস্তান। অ্যান্ড দেয়ারফর উই ওয়ার ইন আ ন্যাচুরাল পজিশন টু উইন দিস ওয়ার। সব অলরেডি চেস বোর্ডে এত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল কি ইট ইজ আ মানে হোয়াট শুড আই সে, স্যালুট টু দি প্ল্যানার্স অফ দিস এন্টায়ার ক্যাম্পেইন, কি এত সুন্দর করে উইদিন আ ম্যাটার অফ 13-14 ডেজ একটা কান্ট্রিকে নট অনলি লিবারেট করে একটা নতুন কান্ট্রি করে দিল, বাট ইন দি অ্যানালস অফ মিলিটারি হিস্ট্রি হিস্টোরিয়ানরা লিখেছে মানে এমন একটা ম্যাসিভ সারেন্ডার কোনো সময় দেখেনি। একটা ওরা দেখলো লোকাল পপুলেস টোটালি ওদের অ্যাগেনস্টে হয়ে গেছে। আর এই যে মুক্তি বাহিনী and some of these guerrilla forces which were also siding with the মুক্তি বাহিনী, এরা সব জায়গায় যেমনি ঝাপেটে কোনো একটা ছোট্ট পেট্রোল যাচ্ছে পাকিস্তান এদের ঝাঁপিয়ে পড়লো, ওদের কুচিয়ে মেরে ফেললো। এরা একদম ভয়ভীত হয়ে গেছে। দেওয়ার মুক্তি বাহিনীর হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভকে আমরা একটা হোয়াইট ফ্ল্যাগ দিয়ে পাঠিয়ে দিতাম টু ওয়ান অফ দেয়ার হেডকোয়ার্টার্স, আর বলতাম যে কি লোকাল কমান্ডার্সরা ইন্ডিয়ান আর্মির আপনাকে ঘিরে রেখেছে, ওরা বলছে আপনারা সারেন্ডার করে দিন, নাহলে কালকে এখানে টেরিবল একটা বারাজ আসবে, তারপরে এখানে মুক্তি বাহিনী টাহিনী ঢুকে ঢুকে আপনাদের কুপিয়ে মেরে ফেলবে। ওরা ভয় চোটে প্রথমেই সারেন্ডার করে ফেলতো। ইভেন দ্য রাশিয়ানস ওরা বুঝতে পেরেছিল কি এরা লিমিটেড টাইমে ইস্ট পাকিস্তানকে একদম তছল নষ্ট করে দেবে, and that is why they also went through with that treaty of friendship. They knew the Indian armed forces will deliver. অ্যাডভান্টেজটা কি ছিল? এই যে মুক্তি বাহিনীদের আমরা ট্রেন করে ওরা আমাদের আইজ এন্ড ইয়ার্স হয়ে গেল, ওরা আমাদের পাট্রোলসদের লিড করতো, ওরা পুরো জিওগ্রাফিটা সুন্দরভাবে জানতো। ইনফরমেশন গ্যাদারিং এ মুক্তি বাহিনীর সাংঘাতিক মানে কন্ট্রিবিউশন আছে। কিন্তু একটা ন্যারেটিভ অনেক সময় বিল্ড আপ হয়েছে কি ইন্ডিয়ান আর্মির রেগুলার ফোর্সেস লুঙ্গি পড়ে নাকি ওখানে চলে যেত। ইন্ডিয়ান আর্মি নেভার ডাজ দ্যাট। নিজের চোখে এই মুক্তি বাহিনী অ্যাক্টিভিস্টরা এরা নিজের চোখে নিজের মা বোন নিজেদের অত্যাচার এটা দেখেছে। ওদের মাথায় তখন একদম মানে এমন একটা ব্লাড থার্সিনেস ঢুকেছিল, দে কুড হ্যাভ ডান এনিথিং। ভেরি কারেজিয়াস পিপল, একদম টিপিক্যাল বাঙাল যাকে বলে। নমস্কার, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার আজকের গেস্ট ব্রিগেডিয়ার নীলাদ্রি শঙ্কর মুখার্জি, এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ সেনাস কে থিঙ্ক ট্যাঙ্ক, স্ট্র্যাটেজি থিঙ্ক ট্যাঙ্ক, কলকাতা বেসড, এবং আমাকে বিশেষ স্নেহ করেন। ধন্যবাদ স্যার আসার জন্যে। ধন্যবাদ। আমরা এর আগে আমরা একটা এপিসোড করেছি, আহ, বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ 1971 এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ অবশ্যই তার সঙ্গে থাকবে, কারণ যেহেতু ভারতের বিজয় দিবস, বাংলাদেশেরও বিজয় দিবস। এই পডকাস্টগুলো এর আগের এপিসোডে এসেছিলেন মেজর আখতারুজ্জামান, যিনি একজন পলিটিশিয়ান এবং একই সঙ্গে উনি আহ, মুক্তিযুদ্ধ করেছেন। সেটা করেছেন উনি ফোর্সেস, বাংলাদেশ ফোর্সেসের দিক থেকে,
যারা ইন্ডিয়ান আর্মি যাদেরকে ট্রেন করেছিল, এবং মানে মিলিশিয়া নয়, প্রপার ফোর্স। এবং উনি মেজর আখতারুজ্জামান। সো তারপরে উনি বাংলাদেশ আর্মিতে সার্ভিস করেছেন। স্যার, আমরা শুরু করি। আহ, আপনি তো তখন বোধহয় সদ্য জয়েন করেছেন, যদি আমার মনে হয়। আপনি কোন সালে জয়েন করেছেন সেনাতে? আমি 1969 ব্যাচের। তখন আমার প্রায়, যখন যুদ্ধ শুরু হলো, প্রায় আমার মানে 2.5 বছর থেকে 3 বছর চাকরি হয়ে গেছে। আমি তখন ইউনিটের অ্যাডজুটেন্ট ছিলাম, আর ওয়েস্টার্ন সেক্টরে ডিপ্লয়েড ছিলাম ডিউরিং দি 71 অপারেশনস। আচ্ছা, ওয়েস্টার্ন সেক্টর বলতে কোন দিকটায় ছিলেন স্যার? ওয়েস্টার্ন সেক্টরে যদি আপনি ডেজার্ট সেক্টরটা দেখেন, হুম। ওখানে যে সুরতগড় অপোজিট ভাওয়ালপুর, ওই সেক্টরটা, ওখানে আমাদের ডিপ্লয়মেন্টটা ছিল। আচ্ছা স্যার, এইটা খুব ইন্টারেস্টিং। আমরা সাধারণত কথা বললেই এই এই যুদ্ধ, ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে কথা বললেই বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তান ঢুকে পড়ে। আপনি আমাদের একটু বলবেন কেন, মানে এই যুদ্ধটার ওয়াইডার যে ভিউটা, কারণ আপনি ওয়েস্টার্ন সেক্টরে ছিলেন, সেখানে কি যুদ্ধ হয়েছিল, অন্যান্য আর কি হয়েছিল পূর্ব পাকিস্তানটা বাদ দিয়ে? দেখুন, আমরা যখন দেখলাম কি আমাদের এই যে শরণার্থীরা ঢুকে এসেছে, প্রায় অ্যাবাউট ওভার 1 করোড় আমাদের দেশে ঢুকে এসেছে, আর আমাদের মানে কোনো আর দে ওয়াজ নো আদার ওয়ে, সো টু সে, যতক্ষণ আমরা এদের আবার স্টেবিলাইজ করে দেশটাকে ওদের ফিরিয়ে না দিই। এই জন্য যখন আমরা যুদ্ধতে একদম মানে আহ, একে বলে যে কি, পাকিস্তানের দিক থেকে যুদ্ধটা শুরু করা হলো, কিন্তু আমাদের দিক ঠিক। থেকে শুরু করা হয়নি। ওয়েস্টার্ন সেক্টরে এটা এয়ার স্ট্রাইক অ্যাবসলিউটলি, হয়েছিল, তাই তো? অ্যাবসলিউটলি ইটস এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট। ওরা যুদ্ধ শুরু করেছে। তারপরে আমাদের একটা লিমিটেড উইন্ডো ছিল। ওই সময় আমাদের সাথে যা রাশিয়ানদের সাথে ট্রিটি ছিল, দে হ্যাড অলসো দ্য ফ্রেন্ডশিপ ট্রিটি ভেরি ক্লিয়ারলি ডিমার্কেটেড, কি ওই সময় যদি এ নিয়ে এক্সটার্নাল আরো কোনো দেশ অ্যাসিস্ট করতে আসে পাকিস্তানকে, দে উইল অলসো বি সাইডিং উইথ আর কান্ট্রি। তো এই জন্যে, বাট দ্য পিরিয়ড ওয়াজ ভেরি লিমিটেড। ওদের চাপও ছিল রাশিয়ানসদের, আর আমরা অলরেডি নিজের প্ল্যানস তৈরি করে নিয়েছিলাম। এখন যখন ওয়েস্টার্ন সেক্টরে স্ট্রাইক করলো ওরা, পাকিস্তানিজরা, তো তখন তো হেডলাইন হয়ে গেল, ইটস ওয়ার। আমরা যখন, ওই সময় স্ট্র্যাটেজি ভেরি ক্লিয়ার ছিল, মপ আপ দি এন্টায়ার ইস্ট পাকিস্তান, মেক শিওর দ্যাট উই ডিফিট দেম ইন দি লিমিটেড টাইম, আর আমরা যত চেষ্টা করব ওদের সারেন্ডার করিয়ে রিফিউজিজ হু হ্যাভ কাম ইন টু আওয়ার কান্ট্রি ওদের আমরা ফেরত দিয়ে দেব। আর ওয়েস্টার্ন সেক্টরে অবভিয়াসলি কোনোই একটা মিলিটারি মানে সংগঠন যেমনি পাকিস্তান, ওরা নিশ্চয়ই আমাদের দিকে তো অ্যাটাক করবেই, কিন্তু আমাদের ওই সময় স্ট্র্যাটেজি ছিল ওয়েস্টার্ন সেক্টরে বেশি যুদ্ধ না বাঁধিয়ে, যতক্ষণ আমরা ইস্টার্ন সেক্টরকে ট্যাকল না করে নিচ্ছি, আমরা ওখানে যা ডিপ্লয়মেন্ট আছে ওটা দিয়ে পাকিস্তানি অ্যাটাকসকে স্টেবিলাইজ করব। ইন দি প্রসেস কিন্তু, যদি মিলিটারি জার্গনে আমি বলি, কি স্টেবিলাইজ করতে হয়তো আমাদের রিপোস্টে একাত্তা স্ট্রাইক ফোর্স ওদিকে ভেতরেও ঢুকে যেতে হবে, তো সেটা আমরা করব টু স্টেবিলাইজ দি সিচুয়েশন দেয়ার, যেমনি ছাম্বে হয়েছিল। আর যেমনি ওইখানে ওরা আপ্রাণ চেষ্টা করেছিল কি ওয়েস্টার্ন সেক্টরে পুরো মানে ইন্ডিয়ান আর্মিকে ডিস্ট্র্যাক্ট করে দিয়ে ওদিকে যদি আমাদের মাথাটা ঘুরিয়ে দেয়, তাইলে যে প্রেশারটা আমরা বিল্ড আপ করছিলাম ইস্ট পাকিস্তানে, ওইটা হয়তো ইজ করবে। কিন্তু বাই অ্যান্ড লার্জ উই সাকসিডেড অন বোথ ফ্রন্টস। আমরা ওয়েস্টার্ন সেক্টরে নট অনলি উই ওয়ার এবল টু রেজিস্ট এভরিথিং দ্যাট পাকিস্তান থ্রু অ্যাট আস, ওদের এয়ার ডমিনেশন ওরা করতে পারলো না, ইনফ্যাক্ট উই ডমিনেটেড দি এয়ার। ওদের গ্রাউন্ড ফোর্সেস ইনিশিয়ালি ছাম সেক্টরে দে হ্যাড ম্যানেজ টু পেনিট্রেট সাম ডিস্টেন্সেস, কিন্তু ওটাকে স্টেবিলাইজ করে দেওয়া হলো। কাউন্টার পোস্ট হলো ডিউরিং ইন দি পাঞ্জাব এরিয়া, ইন অ্যান্ড ইন দি ডেজার্টস অলসো। আমাদের প্যারাকমান্ডোজ আর একটা স্পেশাল ফোর্স একদম ডেজার্টে অনেক প্রায় 70 কিলোমিটার ভেতরে ঢুকে গেছিল। উইথ আচ্ছা। দ্য রেজাল্ট, হ্যাঁ। আচ্ছা। আর ওই সময় ওই প্যারা কমান্ডোজের যে কমান্ডিং অফিসার ছিলেন, স্মল অ্যানেকডোট, উনি ছিলেন আবার আমাদের আর্স্টওয়াইল মহারাজা অফ জয়পুর। উনি তো পরে ইন কর্নেলস র্যাঙ্ক রিটায়ার করে উনি তো
সার্ভিস থেকে প্রিম্যাচুর রিটায়ারমেন্ট নিয়ে চলে আসলেন, কিন্তু উনি তখন ফোর্স কমান্ডার ছিলেন, মহাবীর চক্র পেয়েছিলেন, ওনার স্ট্রাইক ফোর্সটা ভেতরে ঢুকে গেছিল। সো উই ওয়ার এবল টু টার্ন দ্য টেবলস অলসো অন দি ওয়েস্টার্ন সেক্টর। আর ওয়েস্টার্ন সেক্টরে কিন্তু অ্যাজ অ্যাকিন টু যেটা আমরা এদিকে ইস্টার্ন সেক্টরে করছি, অতটা এসকালেশন অফ ওয়ারফেয়ার হয়নি, আর তারপরে তো ট্রিটি হয়েই গেল। স্যার, দুটো প্রশ্ন আছে ছোট্ট। একটা হচ্ছে যে ওয়েস্টার্ন সেক্টরে ওরা এয়ার স্ট্রাইক করেছিল আমাদের ওয়েস্টার্ন সেক্টরে, যেটা যে আমাদের আর্মি যাতে ওইদিকে ডিস্ট্রাক্টেড হয়ে থাকে, আপনাকে যাতে ওদিকে ডিপ্লয়মেন্ট বাড়াতে হয়, তাই তো? মানে এক ওই আপনি। একটা ওই, আর সেকেন্ডলি ওখান থেকে এডিশনাল ফোর্সেস আমরা যেন এখান থেকে বের করে ওয়েস্টার্ন সেক্টর থেকে ইস্টার্ন সেক্টরে ডিপ্লয় না করে দিই, সো দ্যাট ওভারওয়েলমিং ফোর্সেস এদিকে ইস্টার্ন সেক্টরে আমাদের দরকার থাকলে দি পিরিয়ড ক্যান বি ফার্দার শ্রাঙ্কন। মানে ওই যে রাইট। তেরো তেরো দিন থেকেও আমরা কম হয়তো সময়ে যুদ্ধটা জিতে নিতে পারতাম। কিন্তু রাইট। পাকিস্তান স্ট্র্যাটেজি ওয়াজ কি এদের এদিকে থেকে এরা যেন ট্রুপস ইস্টার্ন সেক্টরে পাঠাতে না পারে, তাই জন্য ওরা অ্যাটাক করবে। রাইট। তাহলে আমরা তখন কিভাবে ম্যানেজ করেছিলাম আমাদের এদিক? ডিপ্লয়মেন্টটা প্রথম থেকেই কেটার ফর করে রেখেছিল, আমরা তো জানতাম এটা তো একটা, আই মিন এনি, আমরা তো প্রিপেয়ার্ড ছিলাম not only সিচুয়েশনটা। prepared, it is absolutely in the military planning and thinking stage itself কি আমরা যদি হামলা করি আর যুদ্ধটা যদি বেঁধে যায় ইস্ট পাকিস্তানের দিকে, অবভিয়াসলি পাকিস্তান তো চুপ থাকবে না, নিশ্চয়ই কিছু না কিছু চেষ্টা করবে ওয়েস্টার্ন সেক্টরে আমাদের ট্রুপস গুলোকে টাই ডাউন করে রাখা, আমাদের কিছু মানে হয়তো ল্যান্ড ওরা যদি নিজে হাতিয়ে নিতে পারে তাহলে একটা বার্গেনিং চিপ ওদের হয়ে যাবে, প্লাস ওরা যত ড্যামেজ মিলিটারি ইকুইপমেন্টকে সিভিলিয়ানদের করতে পারে ওরা করবে, আর আমাদের ডিস্ট্রাক্ট করে রাখবে। তো প্রথম থেকেই প্ল্যানিং এ ছিল কি উই উইল ফার্স্ট মেক শিওর দ্যাট দি ইস্টার্ন পাকিস্তান ইজ অ্যাবসলিউটলি obliterated and in the western sector we will hold them। একটা মেজর যুদ্ধ আমরা বাঁধাবো না, এখন আমাদের ওই ইন্টেনশনও না, কিন্তু যেই এখানে শেষ হয়ে যাবে, আর তারপরে হলেও যেই শেষ হয়ে গেল মেজর ফোর্সেস ওখান থেকে আমরা চট করে বের করে এসে উইদিন আ ম্যাটার অফ উইকস আমরা ডিপ্লয় করে ফেলেছিলাম আবার ইস্টার্ন ওয়েস্টার্ন সেক্টরে। ম্যাসিভ আচ্ছা। রিডিপ্লয়মেন্ট হয়ে গেছিল, যেটা কি আচ্ছা। পাকিস্তান বুঝতো তখন হয়তো, আহ, মানে পিস হ্যাড বিন ডিক্লেয়ার্ড হুম। মানে কিন্তু পাকিস্তান আন্ডারস্টুড দ্যাট এখন ওভারওয়েলমিং ফোর্সেস তো এদিকে এসে গেছে ওয়েস্টার্ন সেক্টরে। আর হুম। তারপরে we were in a position to even দে উইল do নট কমিট tremendous, এনি নয়সেন্স দেন। মানে absolutely, and tremendous ড্যামেজ করতে পারতাম আমরা যদি আবার ওরা যুদ্ধ করতে চেষ্টা করতো। বাট দ্যাট ওয়াজ, পাকিস্তান ওই সময় ভেঙে পড়েছিল উইথ 90,000 প্লাস প্রিজনার্স ইন আর হ্যান্ড, ওরা আর কি করবে। সো দিস ওয়াজ দ্য আমি সিচুয়েশন। এই 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 ব্যাপারটা এসছে যে আহ, এত এত সৈন্য কখনো এভাবে সারেন্ডার কেন করলো, এক। আর তো আমরা ইস্ট পাকিস্তানের দিকে আসছি, তার আগে দুটো ছোট্ট জিজ্ঞেস করার আছে। আহ, এখনকার 50 বছরের বেশি হয়ে গেছে, এবং আমরা থ্যাঙ্কফুলি আপনাদের জন্য আমরা যুদ্ধ দেখিনি বেশি। তা এরপরে যা হয়েছে সেগুলো লোকালাইজড। আর সিন্দুর তো যেটা হলো ওটা তো টেলিভিশনের যুদ্ধ। হ্যাঁ। টেলিভিশনে বলছি এই কারণে যে মানে এমন জায়গায় হচ্ছে আপনি কিছু দেখতে পাচ্ছেন না, কি কোনো গ্রাউন্ড কোনো কিছু নেই। মাঝে হয়েছে কার্গিল, যেটা একটা এলাকায়, যেটা সারা ভারত জানে না। তো এই যে মানে একটা তো খুব অদ্ভুত সিচুয়েশন ছিল, একটা দেশ মাঝে প্রায় 1,500-2,000 কিলোমিটার গ্যাপ। হ্যাঁ। এবং তাকে সি দিয়ে ঘুরে যেতে হলেও 7,000 কিলোমিটার গ্যাপ, আমারই কোস্ট লাইন দিয়ে তাকে যেতে হবে। তো এইরকম একটা সিচুয়েশনে যাই হোক, আমরা যেটা সাধারণত বলে থাকি যে সাপ্লাই লাইন ইত্যাদি, আমরা শুনেছিলাম যে দেয়ার ওয়াজ অ্যান অ্যাটাক অন করাচি পোর্ট। আর আরেকটা যেটা নিয়ে একটা সিনেমা হয়েছে, আমি জানি না আপনি বলতে পারবেন, অ্যাবাউট সিঙ্কিং আ সাবমেরিন ইন দি বে অফ বেঙ্গল। তো এইগুলোর প্রেক্ষিত কি ছিল? দেখুন জিনিসটা হচ্ছে যে কি, বোথ আর ফ্যাক্টস। মানে করাচি নেভেল পোর্টটাকে তো আমরা ট্রেমেন্ডাসলি ড্যামেজ করে দিয়েছিলাম। ইনফ্যাক্ট আফটার দ্য ওয়ার লোকেরা বলে থাকে কি 3 উইক 4 উইক অব্দি নাকি হু হু করে মানে ওখানে আগুন জ্বলছিল। ওরা দে হ্যাড বিন এবল টু টেক কেয়ার অফ দি ডেবরি অ্যান্ড রিফিউজ দ্যাট হ্যাড টেকেন প্লেস। আর এই যে ওদের একটা সাবমারিন আমাদের বিক্রান্তকে ট্রেস করে এদিকে চলে এসেছিল বে অফ বেঙ্গল, অ্যান্ড দে ওয়ার টার্গেটিং দি
এয়ারক্রাফট ক্যারিয়ার, ওটাও উই লার্ন লেটার দ্যাট ইট হ্যাজ বিন অ্যাবসলিউটলি সাঙ্ক। তো এটা তো একটা ঘটনা। অ্যান্ড দেয়ারফর এই যে ব্যাটলটা ছিল অলওয়েজ আমাদের প্ল্যানিং এই ছিল কি পাকিস্তান একটা আনন্যাচুরাল পজিশনে আছে। আপনি ভিজুয়ালাইজ করে দেখুন প্রতিম টু, লাইক ইউ সেড, মানে 1,000 1,500 কিলোমিটারে ডিভাইডেড দুটো আহ, মানে সাবসেক্টরস, এক দেশ বলছে নিজেকে। আর যখন কি যুদ্ধের সময় এয়ার স্পেস মেনটেন করতে পারবে না, কোস্টের থেকে ঘুরে যেতে হবে, এটা আনন্যাচুরাল জিওগ্রাফিক্যাল এন্টিটি ছিল পাকিস্তান। এখন ইস্ট এক্স্যাক্টলি। পাকিস্তান অ্যান্ড ওয়েস্ট পাকিস্তান বাই ইটস ভেরি নেচার ওয়াজ ইন আ ভেরি ভেরি ফ্রেজাইল পজিশন। ওরা আবার যুদ্ধ কি করবে? আর সব দিক থেকে ঘিরে আছে বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, কোথা থেকেও আমাদের ট্রুপসরা ভেতরে ঢুকতে পারে। অনলি থিং ইজ দ্য রিভারেন টেরেন, আর এইসব টেরেন দেখে আমরা ওটাকে পোস্টপোন করে যে ওই সময় আমরা যুদ্ধটা করলাম, ইট ওয়াজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওকেশন। ওই সময় উইন্টার্স ছিল, মানে উই কুড ট্যাকল দি ওয়েদার অলসো। আর আমাদের প্রিপেয়ারনেস তখন সব হয়ে গেছিল, আমরা ওয়েস্টার্ন সেক্টরে যত আমাদের দরকার ট্রুপস ওইগুলো প্রপোর্শনেটলি উই হ্যাড বিন এবল টু কিপ। চায়নার দিক থেকে কিছু না হয় এটাও উই হ্যাড টেকেন কেয়ার অফ। আর রাশিয়ানসরা আমাদের দিক থেকে অ্যালার্টেড হয়েই এসেছিল। অ্যান্ড দেয়ার ফর উই ওয়ার ইন আ ন্যাচুরাল পজিশন টু উইন দিস ওয়ার। সব অলরেডি চেস বোর্ডে এত সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছিল কি ইট ইজ আ মানে হোয়াট শুড আই সে, স্যালুট টু দি প্ল্যানার্স অফ দিস এন্টায়ার ক্যাম্পেইন, কি এত সুন্দর করে উইদিন আ ম্যাটার অফ 13-14 ডেজ একটা কান্ট্রিকে নট অনলি লিবারেট করে একটা নতুন কান্ট্রি করে দিল, বাট ইন দি অ্যানালস অফ মিলিটারি হিস্ট্রি হিস্টোরিয়ানরা লিখেছে মানে এমন একটা ম্যাসিভ সারেন্ডার কোনো সময় দেখেনি, যেটা ডকুমেন্টেড। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ভিডিওস ঘুরে ইজ দিস বেড়াচ্ছে। দ্য লার্জেস্ট সারেন্ডার এভার? আই ক্যানট সে, আই এম নট আ মিলিটারি হিস্টোরিয়ান। আমি তো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মিলিটারি হিস্ট্রি অ্যাজ আ স্টুডেন্ট, লার্জ স্কেল সারেন্ডার তো হয়েছে। লার্জ হুম স্কেল সারেন্ডার আফ্রিকান ডেজার্টে রোমেল আর্মিরও হয়েছে, প্যাটার্নও নিয়েছে সারেন্ডার। ওয়েন হুম দি হুম জুইকভ আর কোইনোভ যখন রাশিয়ান আর্মিজ নিয়ে জার্মানির দিকে যাচ্ছে, প্রচুর রাস্তায় সারেন্ডার নিয়েছে। কিন্তু হুম। এক জায়গায় 54,000 মানে সৈনিক, এটা আমি অ্যাকচুয়ালি শুনিনি। This is, I possibly feel you are right when you say that this is the biggest surrender in military history, documented military history. রাইট, রাইট, ইয়েস। মানে ইট ওয়াজ ভেরি, এভরিথিং ওয়াজ সো নাইসলি প্ল্যান্ড, যে এই যে সৈন্যগুলোকেও আপনাকে ঘুরে ঘুরে সারা দেশ ঘুরে ঘুরে ওদেরকে সারেন্ডার করাতে হয়নি, মানে এক জায়গায় হয়ে গিয়েছিল। না, এত ওরা ভয় পেয়ে গেছিল। এটা একটুখানি আমি এলাবোরেট করে দিই আপনাকে। আমাদের অ্যাডভান্টেজটা কি আমরা পেলাম? Although if they had put on a resistance and if they had fought like an army should fight to the last bullet, to the last round, তাইলে ওরা আমাদের অনেক ক্ষতি করতে পারতো, and maybe the whole thing would have been delayed by months. কিন্তু দুটো জিনিস ওয়ার্ক করলো ইন আর ফেভার। একটা, ওরা দেখলো লোকাল পপুলেস টোটালি ওদের অ্যাগেনস্টে হয়ে গেছে। আর এই যে মুক্তি বাহিনী অ্যান্ড সাম অফ দিস গুরিল্লা ফোর্সেস উইচ ওয়ার অলসো সাইডিং উইথ দি মুক্তি বাহিনী, এরা সব জায়গায় যেমনি ঝাপেটে, কোনো একটা ছোট্ট পেট্রোল যাচ্ছে পাকিস্তান এদের ঝাঁপিয়ে পড়লো, ওদের কুচিয়ে মেরে ফেললো। এরা একদম ভয়ভীত হয়ে গেছিল। অ্যাম্বুশেস চারিদিক থেকে। অ্যাম্বুশেস, অ্যান্ড দে ওয়ার ভেরি ভেরি অ্যাপ্রিহেন্সিভ কি এটা এখন হবেটা কি। এখন সব সময় তো দে ক্যানট কিপ দেয়ার আইজ অলসো অন দ্য সিভিলিয়ান পপুলেশন অ্যাজ ওয়েল এজ দি আই মিন মরাডিং ইন্ডিয়ান আর্মি উইচ ইজ গেটিং ইন। তো দেয়ার ফোর একটা তো এই ফ্যাক্টর ছিল। আরো একটা ভয় ছিল কি যেদিন আমরা ওখানে ঢুকে পড়ে ভিক্টোরিয়াস হব, হুম। তখন এই যে লোকাল পপুলেস এতদিনের টর্চার যে ওরা দেখেছে, ওরা কি ইনহিউম্যান ট্রিটমেন্ট ওদের দেবে, দ্যাট কেপ্ট প্লেইং ইন দেয়ার মাইন্ড। দে থট ইট ওয়াজ আ ডে অফ টেরিবল রেট্রিবিউশন, সামথিং উইচ দি ওয়ার্ল্ড উইল নেভার সি অ্যাগেন, এমন একটা কিছু হয়তো ওদের কুপিয়ে মারা হবে। এই জন্য এই ভয়টার উপরে আমরা প্লে করে, অ্যান্ড বাই অর্গানাইজিং প্যারাড্রপস। প্যারাড্রপ তখনই করা হয় যখন এর ডমিনেশন আছে, যখন আমাদের ভিক্টরি একদম নিয়ার এসে গেছে, যখন একদম মানে কন্ট্রোলে এসে গেছে। ওরা তো বুঝতে পারছে এসব জিনিস, এগুলো সাইডে খেলা হলো এমন সুন্দর করে, ওরা দেখলো কি সব দিক থেকেই তো ঢুকে আসছে। আর আমরা রোজ আমাদের প্রোপাগান্ডাটাও খুব সুন্দরভাবে তখন এলাবোরেট ওয়েতে তখন আমরা
করতে পারলাম, মানে ইনফরমেশন বারাজ, কি আমরা ঢাকা চারদিক থেকে ঘিরে ফেলেছি, আমরা এখান থেকে ঢুকে ফেলেছি। দেয়ার কমিউনিকেশন লাইনস ওয়ার কাট, দে ওয়ার নট এবল টু সর্ট অফ কমিউনিকেট, মেনি অফ দি ফরমেশন ওয়ার নট এবল টু ফাইন্ড আউট কি এই যে ইন্ডিয়ানসরা বলছে এটা কি সত্যি কি না সত্যি। সো দেয়ার ওয়াজ অ্যাবসলিউটলি কেওস ইন দেয়ার র্যাঙ্কস। আর ওই সময় একটা স্মল অ্যানেকডোট বলি, দেওয়ার মুক্তি বাহিনীর হয়তো কোনো রিপ্রেজেন্টেটিভকে আমরা একটা হোয়াইট ফ্ল্যাগ দিয়ে পাঠিয়ে দিতাম টু ওয়ান অফ দেয়ার হেডকোয়ার্টার্স, আর বলতাম যে কি লোকাল কমান্ডার্সরা ইন্ডিয়ান আর্মির আপনাকে ঘিরে রেখেছে, ওরা বলছে আপনারা সারেন্ডার করে দিন, নাহলে কালকে এখানে টেরিবল একটা বারাজ আসবে, তারপরে এখানে মুক্তি বাহিনী টাহিনী ঢুকে ঢুকে আপনাদের কুপিয়ে মেরে ফেলবে। ওরা ভয় চোটে প্রথমেই সারেন্ডার করে ফেলতো। দিস হ্যাজ হ্যাপেন্ড অল ওভার দ্য প্লেস। Such anecdotes are part of military history in most of our formations. অনেক আমরা 71 অপারেশনস এ যারা ওখানে মানে লড়াই করেছে, এই ইউনিটের সাথে আমরা পরে সার্ভ করেছি, এগুলো আমরা ফোকলোরের মতন শুনেছি। कि यार हम लोग वहां चला गया, उसको बता दिया गया कि देखो आज रात तक सरेंडर कर दो, नहीं तो कल को क्या होगा, हम लोग नहीं तो आपको बचा पाएंगे। ওরা সব বিকেল বেলায় দৌড়ে এসে সারেন্ডার করে দিচ্ছে, এমনও ঘটনা হয়েছে। তো দেয়ারফোর আমাদের দুটো জিনিস খুব অ্যাডভান্টেজেস ছিল। It was একটা, perfect. It was kind of a perfect war for you, ইট right? ওয়াজ এ পারফেক্ট, মানে যে বলে না পারফেক্ট স্টর্ম, আমাদের জন্য একটা পারফেক্ট ওয়ার ছিল। মানে আই মিন আমি যেটা শুনে বুঝছি যে কমিউনিকেশন দুর্দান্ত। অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি। আপনি হ্যাঁ, দেখুন, এবং আপনি সাইকোলজিক্যাল দেখুন। প্রেশার ক্রিয়েট করা। মানে হ্যাঁ, একভাবে দেখতে গেলে পাকিস্তান এই যুদ্ধটা থেকে অনেক শিক্ষা নিয়েছে। আজকে যখন আমরা সিন্দুরে দেখলাম যে ওরা গ্রে জোন ওয়ারফেয়ারে আমাদেরকে হারিয়ে দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তো তখন বলতে হবে যে ওরা অনেক কিছু শিখে নিয়েছে ওই 71 থেকে। অ্যাবসলিউটলি। আর আরেকটা জিনিস দেখুন আপনি, এটা এটা বলা মানে এই পডকাস্টে আই থিঙ্ক পিপল গেট অ্যান আইডিয়া। আপনি দেখুন, উই ওয়ার ফাইটিং ফর আ কজ। আমরা কিন্তু ওই সময় দ্য এন্টায়ার ইন্ডিয়ান আর্মি, মানে ওই সময় অ্যাজ ওয়ান উই ওয়ার ফাইটিং ফর আ কজ। অ্যান্ড আমাদের আইডিওলজিক্যাল স্টান্স, আমাদের মিলিটারি প্ল্যানিং, এভরিথিং, দ্য পলিটিক্যাল লিডারশিপ, সবগুলো এত সুন্দর করে গুটিয়ে নেওয়া হয়েছিল উইথ দ্য ডিলে দ্যাট দ্য পলিটিক্যাল লিডারশিপ হ্যাড গিভেন আস, when Manik Shah was told you take your time। আর ওই সময় থেকে আমাদের প্ল্যানিং, অ্যাডভান্স প্ল্যানিং থেকে আমাদের মুক্তিবাহিনীর মানে ট্রেনিং দেওয়া, ওদের আমাদের অ্যাসিস্ট করা, এই সব জিনিস এত মানে টেলরমেড। ইভেন দ্য রাশিয়ানস, ওরা বুঝতে পেরেছিল কি এরা লিমিটেড টাইমে ইস্ট পাকিস্তানকে একদম তছনছ করে দেবে। এন্ড দ্যাট ইজ ওয়াই দে অলসো ওয়েন্ট থ্রু উইথ দ্যাট ট্রিটি অফ ফ্রেন্ডশিপ। দে নিউ দ্য ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান আর্ম ফোর্সেস উইল ডেলিভার। ইয়েস, ফোর্থ ফিফথ দ্য ট্রিটি ফোর্থ ট্রিটি ট্রিটিটা হয়েছিল বোধহয় জুলাই মাসে, অ্যান্ড ইন জুলাই মাসে ডিসেম্বর দিস ওয়াজ ডান। হয়ে গেল। আর ইস্টার্ন, আপনি দেখবেন মানে যেই দিন থেকে লড়াই যুদ্ধ শুরু হলো, 4 দিনের পরে থেকে তো এয়ার ডমিনেন্স হয়ে গেছে ওখানে। একটা প্লেন তো ইস্টার্ন সেক্টরে ফ্লাই করছে না পাকিস্তানের। এভরিথিং হ্যাড বিন ভেরি ক্রিপলড এন্ড টোটালি ডেভাস্টেটেড। তো দিস ওয়াজ দ্য সিচুয়েশন দেয়ার। আচ্ছা, এই যে মানে আপনি নিজে করেননি, কিন্তু আপনি তো একজন আপনি এইগুলো নিশ্চয়ই, বিকজ দ্যাট ওয়াজ দ্য লাস্ট ফুল স্কেল ওয়ার, রাইট? 71। কারেক্ট। সো সো অবভিয়াসলি ইউ স্টাডিড ইট থ্রেডবেয়ার। তো এই যে অ্যাবসলিউটলি। ইস্ট পাকিস্তানের দিকটায় যখন যাওয়া হলো, তো তাতে আহ, আপনি একটা কথা বললেন যে এবং সেটা সংখ্যাও বলে, দে ওয়ার 93,000, ইফ নট মোর, প্রবাবলি মেনি মোর হ্যাভ ডায়েড। 93,000 তো আমরা দেখতে পাচ্ছি শুধু সারেন্ডার ফিগার্স, রাইট? আর ইন্ডিয়ান আর্মি ওয়াজ 1,10,000, সামথিং লাইক দ্যাট। তো 10-15, তো এই যে সুতরাং যদি একটা ফ্রন্টাল ওয়ার হতো, তাহলে অবভিয়াসলি দুদিকেই বিশাল ড্যামেজ হতো। হ্যাঁ, একদিকে না। এখন এই যে মাঝখানটায় মানে আমাদের দিকে আরেক দল ছিল, হচ্ছে এই যে 60,000-এর মতো যে বাংলাদেশের কিছু ফোর্স, যেটা আর্মি থেকে বেরিয়ে আসা, ওই ওদের পাকিস্তান রাইফেলস, পুলিশ ইত্যাদির একটা ফোর্স ছিল, যেটাকে আবার আমরা ট্রেন করেছিলাম। আর আহ, তাছাড়া ছিল মিলিশিয়াস, যেটা মুক্তিবাহিনী ইত্যাদি। তো এরা কিভাবে হেল্প করেছে, মানে টু উইন দ্য ওয়ার? দেখুন, একটা জিনিস মিলিটারি হিস্টোরিয়ানরা প্রচুর লিটারেচার অ্যাভেলেবল আছে, এই যে
71-এ যুদ্ধ হয়েছে, তাতে মুক্তি বাহিনীর কি রোল ছিল, আমাদের কি রোল ছিল, ভেরিয়াস ন্যারেটিভস হ্যাভ বিন বিল্ট ওভার আ পিরিয়ড অফ টাইম। কিন্তু আসল কথা হচ্ছে উই হ্যাড অ্যান অ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজটা কি ছিল? এই যে মুক্তি বাহিনীদের আমরা ট্রেন করে, ওরা আমাদের আইজ অ্যান্ড ইয়ার্স হয়ে গেল, ওরা আমাদের পাট্রোলসদের লিড করতো, ওরা পুরো জিওগ্রাফিটা সুন্দরভাবে জানতো, ওদের ইনফরমেশন কালেক্ট Geography করার। was your disadvantage, right? Is Pakistan geography? জিওগ্রাফি টু দ্যাট এক্সটেন্ট ফর অ্যান আর্মি ইজ নেভার এ ডিসঅ্যাডভান্টেজ। একটা জিওগ্রাফি যদি থাকে সামনে, তো ওই অত দি নদী নালা ওটা তো একটু হ্যাঁ বছর। হ্যাঁ, তো আর্ম ফোর্সেস উইল প্ল্যান ফর ইট। এটা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাটল। অনেক সময় 71 অপারেশন লোকেরা বলে ইজ আ স্যাপার্স ওয়ার, কি মানে যেখানে রিভারিন স্ট্রিম আছে, এ আছে। আনসার্স হ্যাভ টু বি ফাউন্ড। দি স্যাপার্স আর সাপোজ টু ডু দিস ইন ওয়ার। আর আমরা তো সাবকন্টিনেন্টে আফটার দি ইন্ডিপেন্ডেন্স এইসব দেখেই আমরা নিজের আর্মিটাকে রিস্ট্রাকচার করে রেখেছিলাম। সো দেয়ারফর দি স্যাপার্স ওয়ার নট ফাউন্ড ওয়ান্টিং। যেখানে কালভার্ট নেই, যেখানে ব্রিজ নেই, বেলি ব্রিজ চট করে ফেলে দেওয়া, চট করে বোটিং বোট বাউটস গুলো নিয়ে আসা, দে হ্যাভ ডেলিভার্ড ইচ ইচ আর্ম অফ দি সার্ভিস ডেলিভার্ড। আর এগুলো প্রিপেয়ার্ড ছিল কিন্তু। তো হ্যাঁ, দি জিওগ্রাফিক্যাল টারেন ওয়াজ নাইটমেরিশ। তো এইগুলো থেকে ট্রাভার্স করা, দেখুন, ইনফরমেশন গ্যাদারিং এ মুক্তি বাহিনীর সাংঘাতিক মানে কন্ট্রিবিউশন আছে। eyes and ears of the Indian Army during various kinds of ambushes, various kinds of special missions। কিন্তু একটা ন্যারেটিভ অনেক সময় বিল্ড আপ হয়েছে কি, ইন্ডিয়ান আর্মির রেগুলার ফোর্সেস লুঙ্গি পড়ে নাকি ওখানে চলে যেত। ইন্ডিয়ান আর্মি নেভার ডাজ দ্যাট। এটা আমি স্পষ্ট করে দিতে চাই। এটা যদি কেউ বলে থাকে, দ্যাট পার্টিকুলার অফিসার, ইভেন ইফ হি সেজ বিং এন ইন্ডিয়ান আর্মি ভেটারান দ্যাট হি হ্যাজ ডান ইট, হি হ্যাজ প্রবলি ডান ইট ভলেন্টারিলি, হি হ্যাজ প্রবলি ডান ইট অ্যাজ আ ব্রাভাডো। কেন কি ইউ ক্যানট ফোর্স a regular armed forces commissioned officer, JCO or another rank, কি তুমি ইউনিফর্ম ছেড়ে আর তুমি একটা জায়গায় গিয়ে একটা স্পেশাল মিশন কাইন্ড অফ অ্যান অপারেশন করো উইচ ইজ আউটসাইড দি স্কোপ অফ ইউর আর্ম ফোর্সেস ওয়ারফেয়ার। এটা তো ওত নেয়নি। দি আর্ম ফোর্সেস আর নট মেন্ট টু ডু দ্যাট। তো এই যে একটা ন্যারেটিভ বিল্ড হয়েছে কি প্রচুর ইন্ডিয়ান আর্মি ঢুকে গেছে ওখানে লুঙ্গি পড়ে সবাই, ইট ইজ রং। যখন আমাদের কোনো পেট্রোল যেত, ওদের যদি গাইড করবার জন্য মুক্তি বাহিনী ওয়ার দেয়ার, এন্ড স্লোলি মুক্তি বাহিনীরাও ওরা কম্ব্যাট ড্রেস ট্রেস দিয়ে দেওয়া হয়েছিল ওই সময়। এই সময়ে তখন পরিস্থিতি অ্যাজ দি ওয়ার কেম নিয়ারার, বিফোর দি অ্যাকচুয়াল ওয়ার স্টার্টেড, দি অপারেশন অনেকটা মুক্তি বাহিনী যে ডিসঅর্গানাইজড একটা সেগমেন্ট ছিল ওটাকে অনেকটা অর্গানাইজ করে নিয়েছিলাম আমরা। টু দি আচ্ছা। এক্সটেন্ট দ্যাট ইভেন দোজ আর্ম ফোর্সেস যার থেকে বাঙালি অফিসার্সরা, জেসিও মেনরা রিভোল্ট করে এদিকে ওদিকে লুকিয়ে গেছিল, ওদেরও কন্ট্যাক্ট করে ব্রিগেডিয়ার রহমানের নিচে একটা ব্রিগেড তৈরি হচ্ছিল, হয়েও গেছিল পরে, ওরা আমাদের অ্যাসিস্টও করেছিল। অ্যান্ড বাট দিস ওয়াজ নট সো রেগুলারলি স্ট্রাকচার্ড অ্যান্ড অর্গানাইজড। দে ওয়ার অ্যাসিস্টেড tremendously by the Indian Army with wherewithal, with rations, with technical assistance, with communication setups। এগুলো না দিলে তো ওরা করতে পারবে না তো। দে ক্যানট বি লেবার ইনফ্যাক্ট ফোর্স। আমার মাথায় একটা অন্যরকম প্রশ্ন আসছিল, মানে যেটা খুব ডিফিকাল্ট। ধরুন আর্মি ইজ আ ডিসিপ্লিনড ফোর্স, এবার এই যে যারা লুঙ্গি পরে যাচ্ছে, যে আপনাকে সাপোর্ট করছে, এরা তো ডিসিপ্লিন, ওভাবে ডিসিপ্লিন নয়। তো এই দুটোকে জেল খাওয়ানো, এই দুটো ফোর্স, একটা ডিসিপ্লিন ইউনিফর্ম ফোর্স আর একটা সাধারণ মিলিশিয়া গ্রুপ, রাইট? তো এটা তো মাস্ট বি লিটল ডিফিকাল্ট করাটা। ইট ওয়াজ ডিফিকাল্ট ইনিশিয়ালি। প্রতিমাবু আপনাকে বলে থাকি, ইট ওয়াজ ডিফিকাল্ট ইনিশিয়ালি, বাট এরা নিজের চোখে, এই মুক্তিবাহিনী অ্যাক্টিভিস্টরা, এরা নিজের চোখে নিজের মা বোন, নিজেদের অত্যাচার এটা দেখেছে। ওদের মাথায় তখন একদম মানে এমন একটা ব্লাড থার্সিনেস ঢুকেছিল, দে কুড হ্যাভ ডান এনিথিং। ভেরি কারেজিয়াস পিপল, একদম টিপিক্যাল বাঙাল যাকে বলে। অ্যান্ড দেয়ারফর you cannot by any chance uh, say that they were by any time nervous or afraid or cowards, nothing like it। আর ওদের কিন্তু সাইকোলজিক্যালি অ্যান্ড মিলিটারিলি ট্রেন করতে আমাদের যে মুক্তি বাহিনীর যেখানে যেখানে ত্রিপুরাতে অ্যান্ড ভেরিয়াস প্লেসেস আমরা ক্যাম্পস করেছিলাম, এই ক্যাম্পসগুলোতে যেটা আমরা যে অফিসার্স পাঠিয়েছিলাম, ওয়ান্ডারফুল লিডার্স,
They knew how to organize them in a short frame of time. A politically volatile একটা collection of civilians কে within a short span of time একটা sword arm of the Indian Army কে তৈরি করে নেওয়া, credit goes to the Indian Army. Credit also goes to the people who received that training and the psychological, what do you call, orientation that the Indian Army could give them, plus their personal patriotism, which came to the fore. এই সবগুলো এত সুন্দর করে জেল করলো কি, আমি তো বলি, I mean, it was a battle which historians forever will, I mean, read and enjoy. কি এমনিও একটা ব্যাটল আমরা সুন্দরভাবে লড়তে পারলাম, where everything fell into place.